সামান্তা একটি ধনী পরিবারের মেয়ে। তার হৃদয়ে রয়েছে ভালোবাসা, সহানুভূতি আর মমতা। সে চায় সমাজের সব স্তরের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে, বিশেষ করে গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়াতে। এমনকি সে তাদের বাড়ির কাজের মেয়েটির সঙ্গেও বন্ধুত্ব গড়ে তুলতে চায়। কিন্তু তার আশেপাশের সমাজ ও পরিবার তা সহজে মেনে নিতে পারে না। এই গল্পে আমরা দেখি কিভাবে সামান্তা ধনী গরিবের মাঝের দেয়াল ভাঙার চেষ্টা করে। তার এই পথ চলায় দেখা যায় নানা বাধা, কিন্তু ভালোবাসা, মানবতা আর বন্ধুত্বের শক্তি নাকি সবকিছু জয় করতে পারে। সত্যি কি তাই? তাহলে চলুন আর দেরি না করে উপভোগ করা যাক সামান্তার সাহস, মানবতা ও বন্ধুত্বে ভরা এই হৃদয় ছোঁয়া গল্পটি। 1904 সালের এপ্রিল মাস, অর্থাৎ গ্রীষ্মকালের এক রৌদ্রোজ্জ্বল দিনে দুটো ছেলে মেয়েকে নিউ ইয়র্কের মাউন্টেন বেডফোর্ড গ্রামের একটা মাঠের ভেতর আনন্দ করে খেলতে দেখা যায়। এই যে দুরন্ত মেয়েটা, এর নাম হতো সামান্তা, আর পেছনে আসা ছেলেটা সামান্তার প্রতিবেশী, পাশের বাড়ির এজি। তারা দুজন সমবয়সী হওয়ায় একসঙ্গে খেলা করে। সামান্তা যেমন স্বভাবের তেমন পুরোপুরি বিপরীত স্বভাবের হলো এজি। সামান্তা খুবই মিশুক টাইপের একটা মেয়ে, অন্যদিকে এডি ছিল খুব হিংসুটে, কুটনা টাইপের একটা ছেলে। তো এভাবে তারা খেলা করতে করতে বাড়ির দিকে আসলে দেখতে পায় ঘোড়ার গাড়িতে করে একটা পরিবার এজিদের বাড়িতে এসেছে। সামান্তা এডির কাছে জিজ্ঞেস করে, এরা কারা? এজি বলে, এরা আমাদের বাড়ির নতুন কাজের লোক। এই পরিবারের বড় মেয়ের নাম নীলি, যে সামান্তার বয়সী। এজির মা নীলি পুরো পরিবারকে ভেতরে নিয়ে যায়। নীলিরা 3 বোন। নীলির ছোট 2 বোনের নাম বিজেট আর জেনি। তারা গাড়ি থেকে নামতেই তার বাবার কাছে বায়না করে, বাবা অনেক খিদে লেগেছে। অনেকটা পথ পাড়ি দিয়ে আসার কারণে তাদের অনেক টায়ার্ড লাগছে। তো দেখা যায় এই যে নীলিদের আশাটা খুব একটা ভালোভাবে নিতে পারেনি। সে ইচ্ছে করে গুলতি দিয়ে তার বাড়ির জানলার কাঁচ ভেঙে সম্পূর্ণ দোষ চাপিয়ে দেয় এই বাচ্চা 3টে মেয়ের উপর। সেই সাথে নিরপরাধী মেয়েদেরকে এটি এসে যা ইচ্ছে বলে বেশি বকাবকি করতে থাকে। এই সব কিছু দূর থেকে সামান্তা দেখে। সামান্তা এসে এজিকে বকাবকি করে বলে, আমি দূর থেকে দেখেছি তুমি কাজটা ভেঙেছ, এখন কেন ওদের দোষ দিচ্ছ? সামান্তা এটাও বলে, তুমি যদি ওদেরকে বেশি কথা বলো তাহলে সত্যিটা কি আমি তোমার মাকে বলে দিব? সামান্তার প্রতিবাদের কাছে এজি বেশিক্ষণ টিকে থাকতে পারে না। হঠাৎ করে এভাবে এসে সামান্তা নীলিদের হেল্প করায়। নীলি সামান্তাকে ধন্যবাদ জানায়। তখন সামান্তা তার নাম বলে নীলিদের সঙ্গে পরিচিত হয়। সামান্তা বলে, আমি তোমাদের ওই পাশের বাড়িতেই থাকি। নীলি তার ছোট 2 বোনের সঙ্গে সামান্তার পরিচয় করিয়ে দেয়। এরপর সামান্তা তাদের থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। সামান্তা এই গ্রামে তার নানির সাথে থাকত। সামান্তা বাড়িতে এসে তার দিদিমাকে পাশের বাড়ির নতুন কাজের লোকের কথা বলে। তবে এটাতে তার দিদিমা বেশি একটা উৎসাহ দেখায় না, বরং জিজ্ঞেস করে, তোমার মোজা কিভাবে ছিঁড়ে গেছে? সামান্তা বলে, গাছ থেকে পড়ে গিয়ে ছিঁড়ে গেছে। এরপর তার দিদিমা তাকে পিয়ানো বাজানো প্র্যাকটিস করতে বলে। দিদিমার কথা শুনে তার পাশে বসে পিয়ানো বাজানোর প্র্যাকটিস শুরু করে সে। সেই সুযোগে বারবার পাশের বাড়ির ওই 3টা মেয়ের কথা বলার চেষ্টা করে, কিন্তু তার দিদিমা কোনো কিছু না শুনেই বারবার তাকে তার কাজে মনোযোগ দিতে বলে। তাকে বারবার কথা বলার শুরুতেই থামিয়ে দেয়। তখন সামান্তাদের বাড়ির কাজের লোক আসলে সামান্তা তাকে জিজ্ঞেস করে, আমার জন্য কি গার্ড আঙ্গেলে চিঠি এসেছে? গার্ড মূলত সামান্তার মামা। দেখা যায় সে কথাটাকে থামিয়ে দিয়ে তার দিদিমা আবারও তাকে পিয়ানো বাজানোর প্র্যাকটিস করতে বলে। এ থেকে বোঝা যাচ্ছিল তার দিদিমা কতটা স্ট্রিক্ট। বাইরে জানালা দিয়ে সামান্তা ওই মেয়েদেরকে কাজ করতে দেখে তারও খুব আগ্রহ হয় বাইরে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর সামান্তা বাইরে বেরিয়ে আসে। তখন নীলি কাপড় চোপড় ধুয়ে সেগুলো রোদে শুকাতে দিচ্ছিল। তারা দুজনে একসঙ্গে কথা বলে জানতে পারে নীলিরা নিউ ইয়র্ক সিটি থেকে এসেছে। নীলি সামান্তাকে খুব সম্মান দেখিয়ে মিস বলে অ্যাড্রেস করে। তখন সামান্তা নিজেকে ম্যাম বলে ডাকতে নিষেধ করে দেয়। সে সাথে বলে, তুমি তো আমার সমবয়সী, তুমি আমাকে তুমি করেই বলো। এটা শুনে নীলি খুবই খুশি হয়। সামান্তা আরো জানতে পারে নীলির মা মারা গেছে, তাই তাকে কাজ করতে হচ্ছে তার 2 বোনকে ভালোভাবে বাঁচিয়ে রাখার জন্য। মূলত নীলিরা খুবই গরিব ছিল, এছাড়া তাদের আর কোনো কিছুই করার ছিল না। এই কথাগুলো শুনে সামান্তার ভীষণ খারাপ লাগে। পড়াশোনার কথা জানতে পেরে গরিবের পড়াশোনার সুযোগ হয় না এটা বলতে থাকে। সামান্তা বলে, তোমাকে আমি তোমার কাজের ফাঁকে পড়াশোনা শেখাবো। এটাতে নীলি রাজি হয়ে যায়। তো যাই হোক, রাতে সামান্তার দিদিমার কাছে তার বাড়ির কাজের লোক জেসি একটা বক্স নিয়ে আসছে। বক্সে রেখে যখন সে চলে যাচ্ছিল তখন সামান্তা জেসিকে ডেকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি যখন প্রথম কাজ শুরু করো তখন তোমার কত বয়স ছিল? এই কথা শুনে জেসি একটু ইতস্তত বোধ করে আর সেই বিষয়ে কোনো কিছু না বলে এখান থেকে চলে যায়। এই বিষয়টা দেখে সামান্তার নানি তাকে বুঝিয়ে বলে, তুমি ওদের ব্যক্তিগত বিষয়ে কখনো জানতে চাবে না, এটা এক ধরনের বেয়াদবি। কিন্তু সামান্তা বুঝে উঠতে পারে না এতে তেমন তো কোনো সমস্যা না।
তাই সে দিদিমার সঙ্গে তর্ক করে বলে, আমি তো রান্নাঘরে অনেক কথা জিজ্ঞেস করি, তখন তো হাসি মুখে বলে। দিদিমা বোঝায় এটা রান্নাঘর না। তারপর তারা দুজন মিলে জেসির এনে দেওয়া সেই বক্সটা খোলে। বক্সটা সামান্তার মামা গার্ড তাদের জন্য পাঠিয়েছে। এই বক্সটা খুলে সামান্তা একটি চিঠি পায়, সেই সাথে স্টেরিওপটিকন পায়। স্টেরিওপটিকন হলো এক ধরনের যন্ত্র যেটাতে চোখের সামনে নিলে দূরবীনের মতো বিভিন্ন স্থানের ছবি ভেসে ওঠে। এটা পেয়ে সামান্তা অনেক খুশি হয়। আর প্রথমে সে চোখের সামনে ধরে প্যারিসের আইফেল টাওয়ার দেখতে পায়। পরের দিন সামান্তা এটা নীলিকেও দেখায়। নীলিও আইফেল টাওয়ার দেখে অনেক খুশি হয় এবং সে বলে, মনে হচ্ছিল আমি আইফেল টাওয়ারে ঘুরে বেড়াচ্ছি। সামান্তা নীলির কাছে তার মামার সম্পর্কে অনেক প্রশংসা করে। এতটা প্রশংসা শুনে নীলি হঠাৎ করে বলে, তোমার মামাকে তোমার বাবা মার থেকেও বেশি ভালোবাসো? এই কথা শুনে সামান্তা অনেক মন খারাপ করে একটা জায়গায় গিয়ে চুপ করে বসে পড়ে। নীলি বুঝতে পারে না হঠাৎ করে সামান্তার কি হলো। সে তার কাছে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি কি আমার কথায় কষ্ট পেয়েছো? তখন সামান্তা উত্তর দেয়, তার মা বাবা আর এই পৃথিবীতে বেঁচে নেই। অনেক দিন আগে তার বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর তারপর থেকেই সে তার নানির কাছে মানুষ হয়েছে। এমনকি তার গলায় থাকা লকেটটা বের করে তার বাবা মায়ের ছবিটা নীলিকে দেখায়। নীলি সব কিছু জানার পর বলে, আমি জানতাম না তোমার বাবা মা নেই, আমি খুবই দুঃখিত। সেই সাথে নীলি সামান্তার বাবা মা দেখে সুন্দর বলে খুব প্রশংসা করে। সামান্তা আরো ইমোশনাল হয়ে বলে, আমার মায়ের গানের কণ্ঠ খুবই সুন্দর, আমার খুবই তাদের কথা শুনতে ইচ্ছে করে, খুব মনে পড়ে। তার নানির কাছে জানতে চাইলে সে অনেক দুঃখ পায় আর বলে সে তার বাবা মায়ের কথা কারো কাছেই শুনতে চায় না, তবে সে সব সময় তাদেরকে খুব মিস করে। এভাবেই নিজেদের অজান্তেই নীলি আর সামান্তা দুজনের বেস্ট ফ্রেন্ড হয়ে উঠছে। একে অপরের সব কথা সব সময় শেয়ার করে। সামান্তার কথা মতো নীলির অবসর সময়ে নীলিকে পড়াশোনা করতে সাহায্য করে। এভাবেই তাদের হাসি খুশি দিন কাটতে থাকে। কিছুদিন পর একদিন সকালবেলা সামান্তা নীলি কাজ করার সময় তার সঙ্গে দেখা করতে আসে, আর তাকে এমন কঠোর কাজ করতে দেখে তার অনেক খারাপ লাগে। তাই সামান্তা নীলিকে সাহায্য করার জন্য নিজে সেই কাজটা করতে শুরু করে। সেদিন সামান্তা নীলির সঙ্গে কথা বলে জানতে পারে তার ছোট বোন জেনি তার মা মারা যাওয়ার পর থেকে কখনো আর কোনো কথা বলেনি। সে যে কথা বলতে পারে না তা না, কিছুক্ষণ পর সেখানে নীলির বাবা আসলে তাদেরকে এমন খুনসুটি করতে দেখে তারও ভীষণ ভালো লাগে। তখন সে সামান্তাকে ধন্যবাদ জানায়। সামান্তা এত ধনী পরিবারের মেয়ে হয়েও চাকরের মেয়ের সঙ্গে এত ভালো ব্যবহার করে সেটা ভাবা যায় না। এদিকে সামান্তার মামা হঠাৎ করে বাড়িতে ফিরে আসে। সামান্তা তার মামা আসছে জেনে ভীষণ খুশি হয়। সামান্তা দৌড়ে এসে তার মামাকে জড়িয়ে ধরে, তার মামা অনেকদিন পর সামান্তাকে পেয়ে অনেক আদর করে। সামান্তা মামা সবসময় সামান্তাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। সে কখনোই ভাবে না এটা তার বোনের মেয়ে। তো আদর করা শেষ হলে গার্ড জানায়, আমি তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। সামান্তা মনে করে হয়তো তার জন্য কোনো গিফট নিয়ে এসেছে, তাই সে খুশি মনে তার মামার সঙ্গে দ্রুত তাদের বাড়িতে আসে। এসে দেখতে পায় তার মামা কোনো প্যাকেজ ভর্তি গিফট নয়, বরং জলজান্ত একটা মেয়েকে তাদের বাড়িতে নিয়ে এসেছে। মেয়েটার নাম কর্নেলিয়া। সামান্তা মেয়েটাকে দেখে তেমন একটা খুশি হয় না, তবুও ভদ্রতার খাতিরে সে কর্নেলিয়ার সঙ্গে হাই হ্যালো করে। কর্নেলিয়া তার গার্ডের কাছ থেকে জেনেছে সামান্তার বই পড়তে ভীষণ ভালো লাগে, তাই সে সামান্তাকে একটা বই উপহার দেয়। কর্নেলিয়া সামান্তার দিদিমার জন্য একটা গিফট নিয়ে আসে। এরপর তারা সবাই মিলে ভেতরে আসলে সামান্তার দিদিমা হঠাৎ করেই তার ছেলেকে দেখে ভীষণ খুশি হয়। প্রথমে গার্ড কর্নেলিয়াকে তার বান্ধবী বলেই সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়, তবে সে কর্নেলিয়াকে ভীষণ ভালোবাসে এবং বিয়ে করতে চায়। সামান্তার দিদিমা কর্নেলিয়াকে গেস্ট রুমে থাকার ব্যবস্থা করে দেয়। মূলত কর্নেলিয়া যে এখানে আসবে সেটা গার্ডের মা জানতো না, তাই কর্নেলিয়া এখান থেকে চলে যাওয়ার পর গার্ডের মা বলে, তুমি যে সাথে করে গেস্ট নিয়ে আসবে সেটা আমাকে আগে বলনি কেন? গার্ড বলে, তোমাদেরকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তাই। এরপর সে কর্নেলিয়ার আনা গিফটটা তার হাতে তুলে দিলে গার্ডের মা ভীষণ খুশি হয়। তবে এই সবকিছু দেখে সামান্তার কোনো কিছুই ভালো লাগে না। সামান্তা কেন যেন কোনো কিছুর একটা ভয় পাচ্ছিল। তো যাই হোক, গার্ড সামান্তার মুখ দেখে বুঝতে পারে তার হয়তো কোনো কিছু নিয়ে মন খারাপ, তাই সে সাথে সাথে সামান্তাকে বলে, এখন আমি চাই আমার গাড়িতে তোমাকে নিয়ে পুরো গ্রামটা ঘুরে দেখতে। সামান্তাদের গ্রামটা খুবই সুন্দর, চারপাশে সবুজ মাঠ নদী সবকিছু মিলিয়ে সামান্তা এখানে থাকতে খুবই পছন্দ করে। সামান্তা তার মামার সঙ্গে ঘুরতে বেরিয়ে ভীষণ খুশি হয়। সে আনন্দে উচ্ছ্বাসে চিৎকার করতে থাকে। পুরো গ্রাম ঘুরে দেখে তারা সন্ধ্যায় বাড়ি ফিরে। এরপর রাতে খাবার টেবিলে সবাই একসঙ্গে খাবার খেতে বসলে গার্ড তার মায়ের সঙ্গে কর্নেলিয়াকে নিয়ে অনেক গল্প করে এবং সেই সাথে গার্ড তার মাকে বলে, আমি তোমাদেরকে একটা গুড নিউজ দিতে চাই। সেটা হলো আমি খুব দ্রুতই কর্নেলিয়াকে বিয়ে করতে চাই, কারণ আমি কর্নেলিয়াকে অনেক ভালোবাসি। তাছাড়া কর্নেলিয়া অনেক গুণবতী একটা মেয়ে। এসব কথা শুনে গার্ডের মা এই বিয়েতে রাজি হয়ে যায়,
কারণ তারও পুত্রবধূ হিসেবে কর্নেলিয়াকে বেশ ভালো লেগেছে। কিন্তু এই বিষয়টা সামান্থা একদম মানতে পারে না। তাই সে হুট করে বলে বসে, তোমরা এই মাসেই বিয়ে করবে? সামান্থার ভালো না লাগলেও সে ভদ্রতার খাতিরে বলে, আমি খুশি হয়েছি তোমাদের বিয়েতে। পরদিন সামান্থা মন খারাপ করে তাদের বাগানে গিয়ে বসে তার মামার দেওয়া সেই স্টেরিও পপকর্নটা খেতে থাকে। এমন সময় সেখানে তার মামা এসে হাজির হয়। সামান্থা তার মামাকে দেখেও তেমন একটা খুশি হয় না। গার্ড তখন বুঝতে পারে সামান্থার মন খারাপ, তাই সে সামান্থাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? সামান্থা বলে, আমি তোমার এতটা পরিবর্তন দেখতে চাই না। তখন গার্ড তাকে বুঝিয়ে বলে, কর্নেলিয়া খুব ভালো একজন মানুষ, দেখবে ও অল্প সময় আমার থেকেও তোমাকে খুব ভালো একজন বন্ধু বানিয়ে ফেলবে। তোমার জীবনে তোমার মায়ের অভাব সে পূরণ করে দেবে। সামান্থা বলে, বিয়ের পর তুমি আমাকে ভুলে যাবে? তখন তার মামা তাকে বলে, কখনোই না, কারণ তুমি আমার একটা পরিবার। আমি তোমাকে কখনোই ভুলে থাকতে পারবো না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি তোমার মায়ের মতো। যখনই তোমাকে দেখি তখন তোমার মায়ের কথা আমার মনে পড়ে যায়। এভাবেই মামা ভাগ্নির ভেতর সব অভিমান ভেঙে গিয়ে তারা খুব সুন্দর সময় কাটাতে থাকে। মূলত এতক্ষণ সামান্থা এই ভয়টাই পাচ্ছিল যদি তার মামা বিয়ের পর তাকে আর ভালো না বাসে, তাই সে কর্নেলিয়াকে তেমন একটা সহ্য করতে পারছিল না। তো যাই হোক, সামান্থা তার দিদিমাকে খুব সুন্দরভাবে পিয়ানো বাজিয়ে শোনালে তার দিদিমা ভীষণ খুশি হয় এবং সামান্থার পিয়ানো বাজানোর অনেক প্রশংসা করে। তখন সামান্থা হঠাৎ করেই তার দিদিমাকে জিজ্ঞেস করে, তুমি কি কর্নেলিয়াকে খুব পছন্দ করো? তার দিদিমা উত্তর দেয়, হ্যাঁ, আমি ওকে অনেক পছন্দ করি। আমি মনে করি ও আমার মেয়ের অভাব পূরণ করে দেবে। ও এখন আমাদের একটা পরিবার হতে যাচ্ছে। দিদিমা তাকে আরো বুঝিয়ে বলে, এখন সে গার্ডের স্ত্রী হবে, তোমাকে অনেক ভালোবাসবে। এই সবকিছু মেনে নিতে হবে, নয়তো তুমি ভীষণ কষ্ট পাবে। যেহেতু সামান্থা 8 থেকে 9 বছরের একটা বাচ্চা শিশু, তাই তার কাছে সবকিছু হুটহাট করে মেনে নেওয়াটা খুব একটা নর্মাল ছিল না। এরপর সামান্থা নীলির সঙ্গে দেখা করে তার কাছে কর্নেলিয়া সম্পর্কে তার মনে যে ধারণা সেটা নীলির সঙ্গে শেয়ার করে। ঠিক সেই সময় কর্নেলিয়া 2 প্লেটে কেক নিয়ে এসে তাদের মাঝে হাজির হয়। তাদের দুজনকে এখান থেকে কেকটা টেস্ট করতে বলে। তাদের দুজনকে কেক দিয়ে কর্নেলিয়া চলে গেলে নীলি সামান্থাকে বুঝিয়ে বলে, তুমি যেমনটা মনে করছো কর্নেলিয়া কিন্তু একদম তেমন নয়, তাকে দেখে খুব ভালো মনে হচ্ছে। এদিকে কর্নেলিয়া আর গার্জের বিয়ের সব জোগাড়যন্ত্র শুরু হয়ে গেছে। কর্নেলিয়ার ড্রেস বানানোর জন্য বাসায় দর্জি এসেছে তার কাপড়ের মাপ নিতে। বিয়েতে সামান্থাকেও খুব সুন্দর একটা গাউন বানিয়ে দেওয়ার জন্য তারও মাপ নেওয়া হয়। এই বিষয়টায় সবাই অনেক এনজয় করে। এরপর রাতে হঠাৎ করেই সামান্থা নিচের রুমে গার্ডের চিৎকার শুনে নেমে আসছে, আর দরজার আড়াল থেকে সে হঠাৎ করে শুনতে পায় যে গার্ড আর তার মা সামান্থাকে এখান থেকে নিয়ে যাওয়া নিয়ে কথা বলছে। এই সবকিছু শুনে সামান্থা মনে করে হয়তো তাকে তারা বোঝা মনে করে, তাই এখান থেকে দূরে কোথাও পাঠিয়ে দেবে। সামান্থা এই ঘটনায় মন খারাপ করে কাঁদতে কাঁদতে বাড়ির বাইরে বের হয়ে আসে এবং নেলির রুমের সামনে দাঁড়িয়ে তাকে আস্তে আস্তে ডাকতে থাকে। নেলি তার রুম থেকে বেরিয়ে এসে গভীর রাতে সামান্থাকে দেখে ভীষণ অবাক হয়। তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তুমি এত রাতে এখানে কেন এসেছো? সামান্থা কাঁদতে কাঁদতে বলে, ওরা আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা ভাবছে। তখন নেলি তাকে ঠান্ডা করার ট্রাই করে। এরপর সামান্থা নেলিকে নিয়ে তার একটা সিক্রেট রুমে আসে। সামান্থা মন খারাপ হলে সে প্রায় এখানে এসে সময় কাটায়। নেলির জায়গাটা ভীষণ ভালো লাগে। সামান্থা বলে, যখন আমার মা বাবার কথা মনে পড়ে তখন আমি এখানে চলে আসি, আর তাদের রেখে যাওয়া জিনিসপত্র আমি স্মৃতিস্বরূপ এখানে রেখেছি। সামান্থা নেলিকে আরও বলে, আমি যদি সত্যি নিউ ইয়র্কে চলে যাই তাহলে আমার তোমাকে ভীষণ মনে পড়বে। নেলি তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি আমাকে প্রতিদিন চিঠি লিখো, আমি চিঠি লেখার মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করব। তারপর তারা দুজন গল্প করতে করতে আকাশে তারা দিকে তাকিয়ে প্রে করতে করতে এই রুমেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সামান্থা আর নীলিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই সবাই অনেক টেনশনে পড়ে যায়। এমন সময় এজি তাদেরকে খুঁজতে খুঁজতে সামান্থার সেই সিক্রেট রুমে এসে হাজির হয়, আর তাদের দুজনকে একসঙ্গে দেখে বলে, আমি তোমাদের বাসায় জানিয়ে দেব তোমরা সারা রাত এখানে দুজন লুকিয়েছিলে। যদি তোমরা আমাকে টাকা দাও তাহলে আমি তোমাদের দুজনের ব্যাপারে কাউকে কিচ্ছু বলবো না। সামান্থা টাকা দেবে না জানিয়ে দিলে এডি এসে সামান্থাদের কথা সবাইকে বলে দেয়। নেলি একজন কাজের মেয়ে হয়ে সামান্থার সঙ্গে ঘোরাফেরা করার জন্য এডির মা তাকে ভীষণ বকাবকি করে। নেলি বকা শুনে কাঁদতে কাঁদতে এডির মার কাছে তার এমন আচরণের জন্য ক্ষমা চায়। আর এই ঘটনাতে এতদিন পর সামান্থার দিদিমা আর মামা জানতে পারলো সামান্থার একটা সিক্রেট রুম আছে। সেখানে এসে তারা সবকিছু দেখে অনেক অবাক হয়ে যায়। সামান্থা তার বাবা মায়ের ব্যবহার করা অনেক জিনিসই এখানে রেখে দিয়েছে, সেই সাথে সামান্থার অনেক পছন্দের জিনিসও এখানে ছিল। এরপর তারা বাড়ি ফিরে সামান্থার দিদিমা তাকে বোঝাতে থাকে, তোমার মামার বিয়ের পর তোমাকে তারা নিউ ইয়র্কে নিয়ে যেতে চায়, ভালো একটা স্কুলে তোমাকে ভর্তি করবে, তুমি শহরের পরিবেশে মানুষ হবে। সামান্থা মনে করে
হয়তো সে এরকম একটা সিক্রেট রুম বানিয়েছে বলে সকালে শাস্তি দিয়ে তার দিদিমাও তার মামার সঙ্গে পাঠিয়ে দিচ্ছে। তাই সামান্থা তার দিদিমার কাছে ক্ষমা চায়, বলে আমার ভুল হয়ে গেছে, সকল জিনিসপত্র এমনভাবে ওই রুমে রাখাটা ঠিক হয়নি, তুমি আমাকে শহরে পাঠিয়ে দিও না। তখন সামান্থার দিদিমা তাকে বুঝিয়ে বলে, আমি তোমাকে কোনো প্রকার শাস্তি দিচ্ছি না, বরং তোমার ভবিষ্যৎ ভালোর জন্যই এমনটা করছি। এছাড়া তোমার মাও চাইতো তুমি শহরে পড়াশোনা করে অনেক বড় হও। কিন্তু এই সবকিছুতে সামান্থার অনেক মন খারাপ হয়। সামান্থা মন ভালো করার জন্য সামান্থার দিদিমা কপালে একটা চুমু দিয়ে বলে, তোমার মাও ছোটবেলায় এমন করতো। এরপর চলে আসে সামান্থার মামার বিয়ের দিন। সামান্থাকে যে গাউনটা দর্জি বানিয়ে দিয়েছে সেটা সামান্থাকে পরতে দেখে সবাই অনেক খুশি হয়, কারণ সামান্থাকে দেখতে অনেক কিউট লাগছিল। কর্নেলিয়াকে যখন বউ সাজাচ্ছিল তখন সেখানে নীলি আর সামান্থা দূরে দাঁড়িয়ে দেখছিল। হঠাৎ করে নীলি কর্নেলিয়ার মাথার ঘুমটা নিচে পড়ে ঘুরতে গেলে ওড়নাটা গিয়ে আগুনের উপর পড়ে যায়। সেটা দেখে নীলি অনেক ভয় পেয়ে যায় আর কর্নেলিয়ার কাছে অনেকভাবে ক্ষমা চায়। কর্নেলিয়া নীলিকে সান্ত্বনা দিয়ে বলে, এটা কোনো ব্যাপার না, তুমি ভালো আছো সেটাই বেশি। এই সবকিছু দেখে সামান্থা সেখান থেকে বেরিয়ে এক দৌড়ে তার সিক্রেট রুম থেকে তার মায়ের বিয়ের ঘোমটাটা নিয়ে কর্নেলিয়ার কাছে চলে আসে আর বলে, তুমি ঘোমটাটা পরে বউ সাজো, তোমাকে দেখতে ভীষণ ভালো লাগবে। কর্নেলিয়াও এই ওড়নাটা পেয়ে ভীষণ খুশি হয়। কিছুক্ষণের মধ্যেই গার্ড আর কর্নেলিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। সামান্থা আর নীলি দুজনেই ফুল ছিটিয়ে তাদেরকে বরণ করে নেয়। সামান্থা তার মামার বিয়েতে অনেক খুশি হয়, তাই তার মামার বিয়েতে আসা অতিথিদের সে নিজের হাতে আপ্যায়ন করে। হঠাৎ করে সামান্থা কর্নেলিয়ার এক বান্ধবীকে বলতে শুনে বিয়ের সাথে সাথে কর্নেলিয়া একটা বোঝা পেয়ে গেছে। ওই বাচ্চাটিকে সবসময় কর্নেলিয়ার দেখে শুনে রাখতে হবে। এই কথা শুনে সামান্থার অনেক খারাপ লাগে। বিয়ের অনুষ্ঠান শেষে যখন গার্ড আর কর্নেলিয়া তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নিউ ইয়র্ক শহরে যেতে চায়, এক ফাঁকে গার্ড সামান্থাকে দূরে ডেকে নিয়ে বলে, আমি 1 মাসের মধ্যে এখানে আবারও ফিরে আসব আর তোমাকে নিয়ে চলে যাব। তাছাড়া তুমি যে তোমার মায়ের ঘোমটাটা কর্নেলিয়াকে দিয়েছ সেটার জন্য আমি অনেক খুশি হয়েছি। তুমি অনেক ভালো মনের মানুষ, সেটা আরো একবার প্রমাণ করে দিয়েছ। তখন সামান্থা বলে, এটা আমি তোমার জন্য করেছি। গার্ড সামান্থার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। পরদিন নীলি আর সামান্থা বাগানে খেলা করার সময় নীলি একটা টাকার বয়ম দিয়ে সামান্থাকে বলে, এটা আমি কিপটে এজির রুম থেকে খুঁজে পেয়েছি, ও সব সময় টাকা টাকা করে। তারা দুজনের সিদ্ধান্ত নেয় এই এজিকে কায়দা মতো একটা শিক্ষা দেবে। তাই তারা চার্চে এসে সবাইকে যখন দান করছিল, সামান্থা তখন এই পুরো বয়ামের টাকাটা দানের প্লেটে ছেড়ে দেয়, যেটা দেখে সেখানে থাকা সবাই অনেক অবাক হয়। দূর থেকে নীলি এই বিষয়টা দেখে বেশ মজা পায় আর বাকি সবাই মনে করে সামান্থা অনেক উদার মনের মানুষ। এরপর চলে আসে সামান্থার শহরে যাওয়ার দিন। সামান্থা শহরে যাওয়ার আগে নীলির কাছে এসে বিদায় নেয়। সে বলে, আমি প্রতিদিন তোমাকে চিঠি লিখব, তুমি আমার চিঠির উত্তর দেবে। তাছাড়া আমি বড়দিনে ক্রিসমাস যেতে এসে তোমার সঙ্গে বড়দিন পালন করব। আমরা দুজনে অনেক মজা করব। তারা দুজন দুজনকে কথা দেয় দূরত্ব কখনো তাদের সম্পর্কটাকে নষ্ট করবে না। এরপর সামান্থা শহরে এসে তার মামা মামিদের সঙ্গে থাকতে শুরু করে এবং তার দেওয়া কথা অনুযায়ী নীলিকে সে তার এই শহরের প্রতিদিনের ঘটনাগুলো চিঠি লিখে পাঠায়। সামান্থা লিখে পাঠায় সে পুরো নিউ ইয়র্ক সিটি তার মামাকে সঙ্গে নিয়ে ঘুরে দেখেছে। এই শহরে অনেক মানুষ, অনেক দোকান, অনেক গাড়ি ঘোড়া, যেটা সে গ্রামে থাকতে দেখেনি। এমনকি সামান্থাকে তার মামা নতুন স্কুলে ভর্তি করে দেয়। প্রথম দিন ক্লাসে ম্যাম তার সহপাঠীদের সঙ্গে সামান্থার পরিচয় করিয়ে দেয়। সেই সাথে সামান্থার মুখ থেকে তাদের গ্রামের সকল কথা স্টুডেন্টদের সামনে ম্যাডাম বলতে থাকে। সামান্থা তার গ্রামের নদীর কথা বলতে গেলে সকল ক্লাসমেট তার কথা শুনে হেসে দেয়, যেটা দেখে সামান্থা খুবই মন খারাপ করে ফেলে। তখন ম্যাম সবাইকে ম্যানেজ করে বলে, সে প্রথম দিন স্কুলে এসেছে, তাই হয়তো একটু নার্ভাস হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না। সেই সাথে তার মামার বাড়িটা কেমন তারও সামান্থা বর্ণনা করছিল। নীলি সামান্থার চিঠিগুলো পড়ে বেশ উপভোগ করত। সে সারাদিন কাজের ফাঁকে যখনই সময় পেত তখনই সামান্থার চিঠি পড়ত। নীলিও সেম ভাবে তার জন্য চিঠি লিখে পাঠাতো, আর এভাবেই তাদের চিঠি আদান প্রদান আলাপচারিতা চলতে থাকে। পরদিন ক্লাসে ম্যাম এসে সকল স্টুডেন্টদেরকে জানায় তাদের স্কুলে আমেরিকার অগ্রগতির বিষয়ে প্রতিযোগিতা হবে। এক একজন করে এক একটা টপিক বেছে নিতে বলে। কেউ টেলিফোন সম্পর্কে লিখতে চায়, তো কেউ কারখানা নিয়ে। এই অনুষ্ঠানটা বড়দিনের আয়োজনে করা হবে, যেটা শুনে সামান্থা এই অনুষ্ঠানে অংশগ্রহণের করার ইচ্ছাটাই হারিয়ে যায়, কারণ সে নীলিকে কথা দিয়েছে বড়দিনে সে নীলির সঙ্গে সময় কাটাবে। সামান্থা বাড়িতে আসলে তার মামা কাজ থেকে ফিরে আসলে সে গিয়ে তার মামাকে জড়িয়ে ধরে। সেই সাথে গার্ড জিজ্ঞেস করে, তোমার স্কুল কেমন হয়েছে? সামান্থা জানায়, খুব ভালো, আমি একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি, কারখানার বিষয়ে আমি একটা স্পিচ লিখেছি। সামান্থা তার মামাকে স্পিচটা পড়ে শোনালে তার মামা বলে, ভীষণ সুন্দর হয়েছে, কারণ সামান্থা স্পিচে চাকরি না করে কিভাবে কারখানায় কাজ করা যায় তার উপর সুযোগ সুবিধার উপর ভিত্তি করে একটা স্ক্রিপ্ট লিখেছে।
ঠিক সে সময় কিছু পোস্ট কার্ড নিয়ে কর্নেলিয়া তাদের সামনে আসে। সামান্থাকে তার দাদির লেখা একটা চিঠি দেয়। সামান্থা সে বিষয়ে কোনো আগ্রহ না দেখিয়ে জিজ্ঞেস করে, নেলির কোনো চিঠি নেই? তো প্রতিবারের মতো এবারও তার মামি জানায় নেলি চিঠি লেখেনি। তখন সামান্থা বেশ টেনশনে পড়ে যায়, কারণ সে তার ওয়াদা রেখেছে সামান্থা সবসময় নেলিকে চিঠি পাঠায়, কিন্তু কয়েক সপ্তাহ ধরে নেলি তাকে আর কোনো চিঠি পাঠাচ্ছে না। তখন কর্নেলিয়া সামান্থার দাদির চিঠি পড়ে জানতে পারে নেলির বাবা হঠাৎ মারা গেছে। এই খবরটা পেয়ে সামান্থা খুবই ইমোশনাল হয়ে যায় এবং তার দাদি চিঠি পড়ে জানতে পারে নেলিকে এটির মা কোলড্রপ হাউস নামে নিউ ইয়র্কের একটা এতিমখানায় পাঠিয়ে দিয়েছে। সামান্থা তার মামার কাছে জানতে চায়, মামা, শহরে এতিমখানাটা তুমি কোথায় জানো কি? গার্ড বলে, এটা খুঁজে পাওয়াটা খুব কঠিন, অনেক বড় শহর আর এখানে অনেকগুলো এতিমখানা আছে। সামান্থাকে গার্ড সান্ত্বনা দিয়ে বলে, তুমি চিন্তা করো না, আমি কাল অফিসে যাওয়ার পথে এতিমখানাটা খুঁজে দেখব। এরপর সামান্থা আবারও নেলিকে তার বাবার সংবাদ চাপে একটা চিঠি লেখে। তো যাই হোক, গার্ড সামান্থাকে দেওয়া কথা মতো পরদিন ওই এতিমখানাটা খুঁজতে বের হয় এবং সেটাকে খুঁজেও বের করে। এদিকে সামান্থা মন খারাপ করে পিয়ানো বাজায়, যেটা শুনে তার মামি পিয়ানো বাজাতে শুনতে চায়, কিন্তু সে তেমন একটা উৎসাহ দেখায় না। তবুও কর্নেলিয়া তার পিয়ানো বাজানো শুনে। সামান্থা পিয়ানো বাজানো শেষ হলে তার মামি তার পিয়ানো বাজানোর প্রশংসা করে। তখন সামান্থা তার মামির কাছে এসে গল্প করে। ঠিক সে সময় গার্ড আসলে তারা দুজনেই গার্ডের কাছে ছুটে যায়। সামান্থা জিজ্ঞেস করে, তুমি কি এতিমখানাটা খুঁজে পেয়েছো? গার্ড জানায়, হ্যাঁ পেয়েছি, তবে আমার সঙ্গে নেলির দেখা করতে দেয়নি। এর কারণ জানতে চাইলে গার্ড বলে, এটাই এতিমখানার নিয়মের বাইরে, কোনো অপরিচিত মানুষকে এতিমখানায় থাকা শিশুদের সঙ্গে দেখা করতে দেয়া হয় না। তখন কর্নেলিয়ার মনে পড়ে তার বান্ধবী আছে যে কিনা বিভিন্ন এতিমখানায় সাহায্য সহযোগিতা করে আর শহরের প্রত্যেকটা এতিমখানায় তার কথা শুনে চলার চেষ্টা করে। তাই সে গিয়ে তার বান্ধবীকে কল করে ওই এতিমখানায় গিয়ে বাচ্চাদের সঙ্গে দেখা করতে চায়। কর্নেলিয়ার ফোন পেয়ে তার বান্ধবী দেখা করানোর ব্যবস্থা করে। পরদিন সামান্থা তার মামির সঙ্গে এতিমখানায় আসে আর তারা বাহানা করে বলে, আমরা এখানে এতিম বাচ্চাদের জন্য কিছু ফল নিয়ে এসেছি। এই বলে বাচ্চাদের সবার রুম পর্যন্ত তারা দুজনেই চলে যায়। সামান্থাকে এখানে দেখে নেলি চিনতে পারে, তবে সামান্থা দূর থেকে ইশারা করে সে যেন সবার সামনে এই বিষয়টা প্রকাশ না করে, তাহলে তাদেরকে আর এখানে ঢুকতে দেয়া হবে না। তো কর্নেলিয়া কথা বলার বাহানা করে এতিমখানার সেক্রেটারিকে বাইরে নিয়ে যায়। সেই সুযোগে সামান্থা নেলির সঙ্গে কথা বলে। নেলি যেহেতু বয়সে বড়, তাই তাকে এতিমখানার জন্য কিছু কাজ করতে হতো। তো কাজের জন্য তাকে গলির সাইডে প্রতিদিন 4টার সময় পাঠানো হয় সকল বাচ্চাদের কাপড় চোপড় তোলার জন্য। তো সামান্থা তাকে বলে যায়, আমি কাল 4টার সময় ওখানে আসব। মূলত নেলিদের এতিমখানার সেক্রেটারি খুব স্ট্রিক্ট একজন সেক্রেটারি। সে কাউকে কোনো প্রকার তোয়াক্কাই করে না, তাছাড়া বাচ্চাদের সঙ্গেও খুব মিসবিহেভ করে। এদিকে সামান্থা স্কুলে এসে তার প্রতিযোগিতার জন্য প্রাণপণ চেষ্টা করে, কারণ ক্রিসমাসে তার গ্রামে যাওয়ার কোনো প্রয়োজন নেই। নেলি তো এখন এই শহরে, সে চাইলেই তার কথা রাখতে পারবে। পরের দিন সামান্থা খাবার দেওয়ার অজুহাতে 4টার সময় এতিমখানায় আসে। সুযোগ বুঝে সামান্থা গলির কাছে আসে। নেলি তখন তাকে জানায় কয়েকদিনের ভেতরেই একটা পরিবারের কাছে তাকে অনেক দূরে দত্তক নিয়ে পাঠিয়ে দেওয়া হবে। তারা 3 বোন চিরতরে আলাদা হয়ে যাবে। তারপর থেকে তাদের আর কোনোদিন দেখা হবে না, কারণ সে যথেষ্ট বড় হয়ে গেছে, এখন সে যে কোনো প্রকার কাজও করতে পারবে। কথাটা শুনে সামান্থা মানতে পারে না। সে বলে, তুমি কোনো মতেই তোমার বোনদেরকে একা ফেলে এখান থেকে কোথাও যেতে পারো না, তোমার উচিত সবসময় তাদের সঙ্গে থাকা। কিন্তু নেলি নিরুপায়, তার যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাকে আর বেশি দিন এই এতিমখানায় রাখবে না। সামান্থা নেলিকে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, আমি কিছু একটা ব্যবস্থা করব। তো পরদিন আবারও ঠিক 4টার সময় গলিতে সামান্থা নেলির সঙ্গে দেখা করতে আসে আর বলে, তোমরা দ্রুত রেডি হয়ে আমার সঙ্গে চলো, আমি সব ব্যবস্থা করে রেখেছি। কিন্তু নেলি এমন কোনো কিছুই করতে রাজি না, কারণ সে ভীষণ ভয় পায়। তবে বারবার সামান্থা তাকে সাহস দিতে থাকে, তুমি টেনশন করো না, কিচ্ছু হবে না, 5 মিনিটের ভেতর আমরা দ্রুত এখান থেকে বের হয়ে আসব। সামান্থা কথা শুনে এক পর্যায়ে নেলি এখান থেকে পালিয়ে যেতে রাজি হয়। সে দৌড়ে উপরে গিয়ে তার বোনদেরকে নিয়ে লুকিয়ে লুকিয়ে নিচে চলে আসে। অন্যদিকে সামান্থাও একটা বাহানা করে ভেতরে ঝোঁকে আর সেক্রেটারির রুমে গিয়ে তার পালানোর প্ল্যান করে। তবে দেখা যায় এতিমখানার জন্য কেউ একজন অনেক টাকা দান করেছে, যে টাকাটা সেক্রেটারি তার রুমে রাখতে আসে। তবে ওই যে আগেই বলেছিলাম সেক্রেটারি বেশ ভালো না, তাই সে দানের টাকা থেকে নিজের পকেটে টাকা মেরে সরিয়ে রাখে, অর্থাৎ সে দানের টাকা পুরোপুরি এতিমখানায় ব্যয় করে না। সেক্রেটারিকে হঠাৎ করে তার রুমে দেখে 4 জন ভীষণ ভয় পায় আর তারা যে যার মতো টেবিলের নিচে লুকিয়ে পড়ে। তবে আনফরচুনেটলি নেলি হঠাৎ করে একটা হাঁচি দিলে সেক্রেটারি বুঝতে পারে তার রুমে কেউ আছে। সে তার চারপাশটা খুঁজতে থাকলে 4 জনই তার কাছে ধরা পড়ে যায়। কিন্তু এই 4 জন উঠে দাঁড়িয়ে তার সঙ্গে কোনো প্রকার কথা না বলে দৌড়ে এতিমখানা থেকে বাইরে চলে আসে। সেক্রেটারিও কম না, সেও তাদের পিছু পিছু দৌড়ে বাইরে চলে আসে। সেই সাথে পুলিশকে কমপ্লেইন করে ওরা এতিমখানার দানের টাকাটা নিয়ে পালিয়ে গেছে।
তো যাই হোক, সামান্থা সবাইকে নিয়ে তার বাড়িতে চলে আসে এবং একটা সিক্রেট রুমে তাদের 3 জনকে লুকিয়ে রাখে। সবার চোখের আড়ালে তাদের খাওয়া, থাকা এবং কাপড়ের ব্যবস্থা করে। কিন্তু এই সবকিছু নিয়ে সে তার মামা মামিকে কিছুই জানায় না। সামান্থা তাদেরকে বলে, তোমরা কখনো কারোর সামনে এসো না, কোনো সাউন্ড করবা না। যদি সবাই জানতে পারে তাহলে অনেক বড় ঝামেলা হবে। এত কিছু করার জন্য নীলি সামান্থাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়। সামান্থা বলে, এতটুকু তো আমি তোমাদের জন্য করতেই পারি, কারণ তুমি আমার বেস্ট ফ্রেন্ড। এতিমখানার সেক্রেটারি সামান্থাদের বাড়িতে এসে তার মামির সামনে অভিযোগ করে তারা $200 নিয়ে এতিমখানা থেকে পালিয়ে এসেছে। কিন্তু এই কথা সামান্থার মামি কোনো মতেই মানে না, বরং সেক্রেটারিকে থ্রেট দিয়ে তার বাড়ি থেকে বের করে দেয়। সে বলে, আমি জানি আমার ভাগ্নি কেমন, আপনি উচাপাচা কথা বললে আপনাকে আইনের আওতায় আনা হবে। আর এই বিষয়টা সামান্থা এসে নীলিদেরকে বলে দেয়। সে এতিমখানার সেক্রেটারি তাদেরকে মিথ্যে দোষারোপ করছে এটাও জানিয়ে দেয়। এই সব কিছুর জন্য নীলি বলে, আমি চাই না সামান্থা তুমি কোনো ঝামেলার মধ্যে পড়ো, আমাদের পুলিশের কাছে ধরা দেওয়াটাই বেটার। সে সাথে নীলি আরো বলে, আমি যদি কোনো একটা চাকরি পেতাম তাহলে ভালো হতো, আমি আমার 2 বোনকে নিয়ে সেখানেই থাকতে পারতাম, তোমার আর আমার জন্য এত ঝামেলা হতো না। এরপর সামান্থা রাতে তার দিদিমাকে বড়দিনের শহরে আসার জন্য চিঠি লেখে। কিছুদিন পর হঠাৎ একদিন বিসেটের গায়ে প্রচুর জ্বর আসে। তখন তার পাশে শুধু জেনি ছিল। জেনি কি করবে না করবে কিছুই বুঝতে না পেরে চুপি চুপি সবার চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে সামান্থার কাছে আসে। সামান্থা পিয়ানো বাজানোর সময় হঠাৎ করে জেনিকে সেখানে দেখে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? যেহেতু জেনি তার মা মারা যাওয়ার পর থেকে কোনো কথাই বলে না, তাই সে সামান্থার হাত ধরে টেনে উপরে নিয়ে আসে। তখন সামান্থা দেখতে পায় বিসেটের গায়ে প্রচুর জ্বর। সামান্থা আশেপাশে কোথাও নীলিকে দেখতে পায় না। তখন সামান্থার চোখ যায় নীলির বেঁচে পড়ে থাকা একটা নিউজ পেপারের দিকে, যেটাতে একটা চাকরির ইন্টারভিউর কথা লেখা আছে। এটা দেখে সামান্থার আর বুঝতে বাকি থাকে না নীলি কোথায় গেছে। তো সামান্থা নীলিকে আনার জন্য এই অ্যাড্রেসটা হাতে নিয়ে তাকে খুঁজতে বের হয়ে যায়। আর অনেক খোঁজাখুঁজি করার পর সে অ্যাড্রেসটা খুঁজে পায়। নীলি একটা কারখানায় এসেছে দর্জির কাজে চাকরি নিতে। কিছুক্ষণ পর সেখানে সামান্থা এসে বুঝতে পারে এই কারখানাটা কাজের জন্য মোটেও উপযুক্ত না। তাছাড়া এখানে কর্মরত ছোট ছোট বাচ্চা শিশুদের কারখানার মালিক খুবই টর্চার করে। এই সবকিছু দেখে সামান্থা একটা বাহানা করে নীলিকে সেখান থেকে নিয়ে পালিয়ে চলে আসছে। রাস্তায় এসে সামান্থা বলে, বিজেটের প্রচুর জ্বর, এখন তোমার ওর পাশে থাকা উচিত। এটা শুনে নীলিও দ্রুত বিজেটের কাছে আসে। এরপর তারা সবাই মিলে বিজেটের অনেক সেবা শুশ্রূষা করলেও তার কোনো মতেই জ্বর কমে না। এমন পরিস্থিতি দেখে তারা 3 জন কি করবে কোনো কিছুই বুঝে উঠতে পারে না। তখন সামান্থা অনেক মন খারাপ করে তার মামা মামির কাছে আসে এবং সে তার মামা মামির কাছে এসে নীলিদের বিষয়টা সম্পূর্ণ খুলে বলে। সামান্থা বলে, আমি তোমাদেরকে না জানিয়ে আবারও একটা ভুল করেছি, এখন আমার তোমাদের সাহায্যের প্রয়োজন। নীলিদেরকে এখানে এনে একটা রুমে আমি লুকিয়ে রেখেছি। এখন বিজেটের অনেক জ্বর, ওকে ডক্টর দেখাতে হবে। এ কথা শুনে দ্রুত গার্ড ডক্টর ডেকে পাঠায়। ডক্টর বিজেটকে দেখে ঔষধ দেয়। এরপর সামান্থার মামা তাকে অনেক করে বোঝানোর চেষ্টা করে, আমি জানি তুমি খুব ভালো কাজ করেছো, কিন্তু তুমি আইন ভাঙতে পারো না। তখন সামান্থা খুব ইমোশনাল হয়ে তার মামাকে বলে, ওদের 3 বোনের জায়গায় যদি আমি থাকতাম তাহলে কি তোমরা পারতে আমাকে অন্য কারো কাছে দত্তক দিতে, আমাকে অন্য কারো বাড়িতে কাজের মেয়ে হিসেবে পাঠাতে? সেই সাথে সামান্থা তার মামাকে বলে, আমরা এতিমখানা থেকে কোনো টাকা নিইনি, বরং উনি এতিমখানার দানের টাকা চুরি করেছে। এইসব কথা শুনে পরের দিন কর্নেলিয়ার বান্ধবী এতিমখানা এসে সেক্রেটারির চাকরি থেকে বরখাস্ত করে দেয়। তো যাই হোক, বড়দিনের স্কুলে সে প্রতিযোগিতা হলে সেখানে তার বন্ধুরা এসে একে একে তাদের টপিকের উপর বিভিন্ন নির্দেশনা উপস্থাপন করে। যখন সামান্থার সময় আসে সে সকলের সামনে এসে কারখানার উপর স্পিচ দেয়। সেদিন সে যে কারখানায় কাজের পরিস্থিতি দেখেছিল সেটা তুলে ধরে। সে বলে কারখানায় ছোট ছোট বাচ্চাদেরকে টর্চার করে কাজ করানো হয়, এমনকি সে প্রমাণও দিতে চায়। সামান্থা মনোমুগ্ধকর বিশ্লেষণ শুনে সেখানে থাকা সবাই বেশ খুশি হয়। প্রোগ্রাম শেষে সামান্থা কাছে এসে অনেকেই জানতে চায় সে কিভাবে এত সুন্দরভাবে বিষয়টাকে উপস্থাপন করেছে। সে কি নিজে কোনো গল্প বানিয়ে বলছে নাকি সত্য? সামান্থা জানায় সে কোনো গল্প বানিয়ে বলেনি, এটা বাস্তব ঘটনা। চাইলে তারা ওই কারখানার ভিজিট করতে পারেন। সেই প্রতিযোগিতায় সামান্থা জয়ী হয়। সামান্থা বড়দিনে তার দিদিমাকে পেয়ে ভীষণ খুশি হয়। এই প্রোগ্রামে সে ফার্স্ট হয় আর অনেক খুশি হয়। মূলত সামান্থার দিদিমা কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে বড়দিনে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছে। বাসায় ফেরার সময় গাড়িতে তার মামা বলে, সামান্থা আমি তোমাকে চিরদিনের জন্য আমার মেয়ে করে নিতে চাই, অর্থাৎ আমি তোমাকে দত্তক নিতে চাই। তুমি যে আমার পরিবার সেটা তোমাকে পুরোপুরি স্বীকৃতি দিতে চাই। সামান্থা তার মামার এমন প্রপোজালে রাজি হয়। তবে সে তার দিদিমার জন্য অনেক চিন্তা করে। তখন তার মামা জানায়, তোমার জন্য আরো একটা সারপ্রাইজ রয়েছে, এখন থেকে তোমার দিদিমাও আমাদের সঙ্গেই থাকবে। এই কথা শোনার পর সামান্থা অনেক খুশি হয়। এরপর তারা বাড়িতে ফিরে বড়দিনের জন্য রেডি হয়ে অনেক মজা করে। গার্ড নীলিদের বড়দিনের গিফট দিলে সামান্থার ভীষণ ভালো লাগে।
তখন গার্ড আর কর্নেলিয়া ঘোষণা দেয় আজকে থেকে নেলি বিসেট ও জিনিকে তারা তাদের সন্তান হিসেবে দত্তক নেবে। এই কথা শুনে তারা 3 বোন ভীষণ খুশি হয় এবং এটার জন্য নেলি গার্ডকে ধন্যবাদ জানায়। আর এই প্রথমবারের মতো সবাইকে অবাক করে দিয়ে জেনিও কথা বলে উঠছে। এটা দেখে সবাই বেশ খুশি হয়। গার্ড জেনিকে কোলে তুলে নেয়, কারণ জেনি তার মা মরে যাওয়ার পর কষ্টে দুঃখে কথা বলাই ছেড়ে দিয়েছিল। এতদিন পর সে এতটাই খুশি হয়েছে যে সে আবারও কথা বলতে শুরু করেছে। এরপর থেকে নেলিরা 3 বোন সহ সামান্থা এই বাড়িতে একই সঙ্গে বড় হতে থাকে, এমনকি তাদের পড়াশোনাও খুব সুন্দরভাবে চলতে থাকে। এভাবেই সামান্থার স্বপ্ন পূরণ হয়। আর এখানেই আজকের এই অসম্ভব সুন্দর গল্পটা শেষ হয়। আজকের এই চমৎকার গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন সুন্দর সুন্দর গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।